দর্শক সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এর আগে আমরা একটি লাইভ করেছিলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই লাইভটি ভালোভাবে প্রচার হয়নি, তাই আবার এই ভিডিওটি করলাম। দর্শক, সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আপনারা হয়তো সেটি শুনেছেনও। তিনি সেই ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন। তিনি তার আগের কথা মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যেই থেকেছেন। বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে যে কোনো দিন। সে হিসেবে আমরা ধরে নিতে পারি সর্বোচ্চ এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, শেষ পর্যন্ত তিনি তার মিত্র হিসেবে পরিচিত জামায়াতে ইসলামের কথাতেই থাকলেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সবশেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন তারা এপ্রিলের মধ্যে নির্বাচন চান। অথচ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সে বৈঠকে বিএনপি সহ 23টি রাজনৈতিক দলের পক্ষ থেকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন এমন দাবিতে বিএনপি অনেকদিন ধরে সোচ্চার। শেষ পর্যন্ত তিনি বিএনপির কথার দিকে কর্ণপাতই করলেন না, এমনটাই আমরা দেখলাম। বিএনপি ইতিমধ্যে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তাছাড়া বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কমপক্ষে 3 বার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সেটিও যে তিনি খুব বেশি ধর্তব্যের মধ্যে নেননি, সেটিও কিন্তু পরিষ্কার হলো। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন 50-এর অধিক রাজনৈতিক দলের দাবির প্রতি ডক্টর ইউনূস কর্ণপাত করেননি। দর্শক, ডক্টর ইউনূস তার ভাষণে দাবি করেছেন তিনি চান এবারের নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দল অংশ নিক, অথচ তিনি নির্বাচনের দিনক্ষণ নিয়ে বেশি সংখ্যক রাজনৈতিক দলের দাবি মানলেন না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এপ্রিলে এসএসসি, এইচএসসি এর মতো বড় দুটি পাবলিক পরীক্ষা থাকে, আবার ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা শুরু হবে। তার মানে তফসিল ঘোষণার পর যে 45 দিন প্রচারণায় ব্যস্ত থাকবে দলগুলো, সেটি করতে হবে রোজার মধ্যে। দর্শক, বাংলাদেশের ইতিহাসে রোজার মধ্যে নির্বাচনী প্রচারের ইতিহাস বিরল। বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন জানুয়ারি হলেও বিএনপি বিষয়টি মেনে নিত। আবার নতুন সরকার গঠনের 1 মাসের মধ্যে বাজেট দিতে হবে, সেটিও চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। অধ্যাপক ডক্টর ইউনূসের ভাষণটি ছিল 39 মিনিট 39 সেকেন্ডের। সে ভাষণে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে অন্যতম হলো একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা। প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন বাংলাদেশের ইতিহাসের গভীর সংকটগুলোর প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। এখানে তিনি বলেছেন ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে সরকারগুলো স্বৈরাচারী সরকার হয়ে গেছে। দর্শক, খেয়াল করে দেখুন, অতীতে 1975 থেকে আমাদের দেশে বহুবার সংকট দেখা দিয়েছিল। যেমন ধরুন 2001 সালে সংকট দেখা দিয়েছিল, 28 অক্টোবর লগি বৈঠার মতো খুনোখুনির ঘটনা ঘটেছিল। তাহলে কি সেই সময় সংকটের জন্য প্রধান উপদেষ্টা বিএনপিকে দায়ী করলেন? ডক্টর ইউনূস বলেছেন তার সরকার একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং বিপুল অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা, যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। সংস্কার ও বিচারের বিষয়ে রোজার ঈদের মধ্যে একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছানোর কথা বলেছেন ডক্টর ইউনূস। তবে সে গ্রহণযোগ্য জায়গার মাত্রা কতটুকু বা সেটি আসলে কি নিয়ে, তা আবারও অস্পষ্টতাই থেকে গেল। তার মনে মনে থাকা গ্রহণযোগ্য জায়গায় যদি তিনি পৌঁছাতে না পারেন, তাহলে আবারও বিপত্তি দেখা দেবে। এর পরপরই প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। বলেন 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে কোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান যে নির্বাচন কমিশন উপযুক্ত সময় নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। শেষ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টাকে একটি ধন্যবাদ দিতে পারি যে তিনি বহু নাটকের পর নির্বাচনে একটি সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করেছেন। তবে নির্বাচনে ভোটারদের ভূমিকা নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন তারা চায় আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। প্রশ্ন হলো, ইতিমধ্যে জাতীয় ঐক্যের নামে তিনি বহু দলকে খরচের খাতায় ফেলে দিয়েছেন। সেক্ষেত্রে কিভাবে বেশি দল অংশ নিবে?
হতে পারে সেটি হলো, আমরা একটি ভিডিওতে বলেছিলাম প্রায় 100টি কিংস পার্টি তৈরি করা হবে, সেগুলো দিয়ে দেখানো হবে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। আবার তিনি তার কিংস পার্টি এনসিপির প্রতি যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন, যেভাবে জামাতের সুরে কথা বলছেন, সেখানে অন্য দলগুলোর জন্য আদৌ ফেয়ার প্লে গ্রাউন্ড থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশের যথেষ্ট কারণও আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এনসিপির চাহিদা অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের দাবি পূরণ করা হবে, এছাড়া জুলাই সনদও জারি করা হবে। তিনি বলেছেন, আগামী মাস অর্থাৎ জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে। তার মতে এই জুলাই সনদ হলো একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। এতে স্বাক্ষর করে দলগুলো সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। তার সরকার এই সনদের আলোকে আশু করণীয় সংস্কারগুলো বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ, এমনটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানেও একটি আশঙ্কা থেকেই যায়, সেটি হলো যদি বেশিরভাগ প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত না হয় তাহলে কি হবে সেটি কিন্তু তিনি বলেননি। দর্শক, বরাবরের মতোই ডক্টর ইউনূস তার ভাষণের প্রথম ভাগে তার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। এটা সবাই জানে, মানে সব সরকারই করে থাকে। ঈদের যাত্রার ভোগান্তির সংবাদগুলো হয়তো তিনি পড়েননি, পড়লে ঈদ যাত্রা নির্বিঘ্ন করার কথা তিনি হয়তো বলতেন না। আমরা এসব বিষয়ে না গিয়ে দুটো বিষয়ে আলোচনা করতে চাই। একটি হলো চট্টগ্রাম বন্দর, আরেকটি হলো রাখাইন করিডোর। ডক্টর ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। খুবই খাঁটি কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন, বন্দর সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়টি অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, এমনকি বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এমন অপপ্রচারও চলছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। তার মতে বর্তমানে এই হৃৎপিণ্ডটি অতি দুর্বল অবস্থায় আছে। অর্থনীতিকে এগিয়ে নিতে হলে একে বড়, মজবুত, সুঠাম করতে হবে। এর জন্য অভিজ্ঞদের সাহায্য লাগবে বলে তিনি দাবি করেন। তার দাবি, তার সরকার বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা ও অভিজ্ঞ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। দর্শক, তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশ শুধু বন্দর ব্যবস্থাপনা করবে না, শিখবে, শিখে গুরু মারা বিদ্যার মতো বাকিদের হটিয়ে বিশ্বে বড় বড় বন্দরগুলোর দায়িত্ব নিবে। তিনি বলেছেন, তার লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে বন্দর ব্যবস্থাপনার কাজ শিখে নেওয়া। যদি 2031 সালের মধ্যে বন্দরের কাজ শিখে ফেলা যায় তাহলে পরবর্তী 5 বছরের মধ্যে পৃথিবীর বহু বন্দরে বাংলাদেশিরাই পরিচালনা করবে। এর ফলে বহু লোকের কর্মসংস্থান ও উপরে ওঠার সুযোগ তৈরি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো, তিনি মনে করেন যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে তাদের প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এর অর্থ কি? ডক্টর ইউনূস কি চান বন্দর নিয়ে দেশের মানুষ মারামারি করুক, নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হোক? বিএনপি বলছে, এমন বিষয়ে ডক্টর ইউনূসের সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে যে প্রশ্নটি দেশের বহু মানুষের। অনির্বাচিত সরকার বন্দর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কিনা। একইভাবে অপপ্রচার বলছেন রাখাইন করিডোরের ইস্যুটিকেও। তবে গত রমজানে রোহিঙ্গাদের 1 বছরের প্রত্যাবাসনের যে অলীক স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেটি এবার দেখাননি। তারপরও দাবি করেছেন রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা তার সরকারের মতো আর কেউ করেনি। তিনি দাবি করেন, যখন তার সরকার দায়িত্ব গ্রহণ করে তখন রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক এজেন্ডা থেকে প্রায় ঝরে পড়েছিল। বর্তমান সরকার এটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাগে নিয়ে আসতে পেরেছে। দর্শক, গত মার্চ থেকে যুদ্ধ বিধ্বস্ত রাখাইন অঞ্চলে মানবিক সাহায্য দিতে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোরের আলোচনার কথা দেশের প্রায় সবাই জানে। এই আলোচনার ব্যাপ্তি এত ছিল যে যেটি নিয়ে সেনা সদর অফিসার্স অ্যাড্রেস পর্যন্ত আলোচনা হয়েছে। একমাত্র এনসিপি ছাড়া সব রাজনৈতিক দলই এর বিরোধিতা করেছে। দলগুলো এই ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং এ স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ তারা করবেন না। এমনকি পররাষ্ট্র উপদেষ্টাও বলেছিলেন এ বিষয়ে তার সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল
অথচ ডক্টর ইউনূস আজকে দাবি করলেন রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা, এটা চিলে কান নিয়ে যাওয়ার মতো গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম বলে তিনি উল্লেখ করেন এবং দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এসব অপপ্রচার সত্য, সমস্যার সমাধানে সরকার কাজ চালিয়ে যাবে। দর্শক, বিষয়টি ব্যাখ্যা করার জন্য বাংলায় একটি ভালো প্রবাদ আছে, সেটি হলো সারা রাত রামায়ণ পড়ে বলে সীতা কার বাপ। ডক্টর ইউনূস তার ভাষণে সংস্কার, বিনিয়োগ ও উন্নয়নের অনেক গল্প শুনিয়েছেন। সেগুলো নিয়ে ঈদের পর ভিডিও নিয়ে আপনাদের সামনে বিস্তারিত নিয়ে আলোচনায় আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।